আমরা সরকারকে বলেছি তারা যেন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। নির্বাচনের আগে বা ওই দিন হ্যাঁ নাতে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের। সরকারকেই আদেশ জারির প্রস্তাব। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় জমা। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। সুপারিশে নোট অফ ডিসেন্ট বাদ দেয় ক্ষোভ বিএনপির। জামায়াত বলছে একটি দলকে খুশি করার চক্রান্ত। স্বাগত জানালো এনসিপি। দলীয় ফোরামে আলোচনার পর স্বাক্ষরের সিদ্ধান্ত। ফ্যাসিবাদ তৈরির প্রথম আলামত 28 অক্টোবর। 19 বছর আগে লগি বৈঠা হামলার বিচারের দাবিতে বিভিন্ন দলের কর্মসূচি। আওয়ামী লীগের রাজনীতি বন্ধের দাবি। সংশোধিত শ্রম অধ্যাদেশের কঠোর সমালোচনায় বিজিএমইএ। শিল্প খাতে অস্থিরতার শঙ্কা, কমবে বিনিয়োগ রপ্তানি। এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মন্থা। রাতেই আঘাত হানার শঙ্কা, বাতাসের গতিবেগ ছাড়াতে পারে 100 কিলোমিটার। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায় পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য বিকল্প সময় রেখেই অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করল জাতীয় ঐকমত্য কমিশন। বলা হয় সংসদ নির্বাচনের দিন বা তার আগেই গণভোট হতে পারে। দুপুরে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয় সুপারিশ, যেখানে রাষ্ট্রপতি নয় বরং সরকারকেই গণভোটের জন্য সংবিধান সংস্কার আদেশ জারির প্রস্তাব করা হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিএনপি চেয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হোক। জামায়াতের দাবি ছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হবে। জুলাই সনদে যে 84টি সংস্কার প্রস্তাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবার সেই সংস্কার বাস্তবায়নে মত দেবেন দেশের 12.5 কোটি ভোটার। সংসদ নির্বাচনের দিন বা তার আগেই গণভোট করতে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে দুপুর 12টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন ঐকমত্য কমিশনের সদস্যরা। উপদেষ্টা পরিষদ সদস্যদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ তুলে দেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে অতীত থেকে মুক্ত হতে পারবে বাংলাদেশ। যমুনা থেকে বেরিয়ে হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আসেন ঐকমত্য কমিশনের সদস্যরা। সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ডক্টর আলী রিয়াজ। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে গণভোটের দিনক্ষণ ঠিক করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী অনুষ্ঠিত হবে গণভোট, যেখানে থাকবে হ্যাঁ না প্রশ্ন। রাষ্ট্রপতি নয়, সরকারকেই গণভোটের জন্য সংবিধান সংস্কার আদেশ জারি করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আমাদের প্রস্তাবের বিস্তারিত দেওয়ার পর অনুরোধ করেছি যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে। আমরা আশা করি তারা সেটা করবে। গত 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম ধাপে বিএনপি, জামাত সহ 24টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করলেও এখন পর্যন্ত স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।
জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশকে জাতীয় অনৈক্য সৃষ্টির সুপারিশ হিসেবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ক্ষোভ জানিয়েছে নোট অব ডিসেন্ট না রাখায়। এদিকে ঐকমত্য কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, দলীয় ফোরামে আলোচনা করে সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। অন্যদিকে রাজনীতিতে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, সরকারের কিছু উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট চেয়ে একটি দলকে খুশি করতে চক্রান্ত করছে। বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের পর প্রতিক্রিয়া জানায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল। রাজশাহীতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ঐকমত্য কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে বলেন, সনদে স্বাক্ষরের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেবে দলটি। যদিও নির্বাচনের আগে গণভোটকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখি এবং আমরা মনে করি এটি তুলনামূলকভাবে একটি ভালো ফলাফল বয়ে আনবে। কারণ যখন নির্বাচনের সাথে একই সাথে এতগুলো সংস্কার কেন্দ্রিক একটা গণভোটের রায় থাকবে, তখন মানুষের চিন্তা ভাবনা ফোকাস এটা নির্বাচন কেন্দ্রিক হবে। আর পল্টনে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। এদিকে সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এটিকে জাতীয় অনৈক্য সৃষ্টির সুপারিশ হিসেবে উল্লেখ করেন। বলেন, ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি এমন বিষয়েও সুপারিশ করা হয়েছে। নোট অব ডিসেন্ট না রাখায় ক্ষোভ জানান তিনি। যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অব ডিসেন্টের কোনো উল্লেখ নাই। সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। যে 270 দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। আর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলেই অন্তর্বর্তী সরকারকে দেখতে চায় বিএনপি। আগামী নির্বাচনের জন্য সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। 28 অক্টোবরের লগি বৈঠা হত্যাকাণ্ডের পরে 16 বছর গুম, খুন ও বিচারহীনতার লাইসেন্স পায় আওয়ামী লীগ। পৈশাচিক এই হত্যাকাণ্ডের দিনটিকে পল্টন ট্র্যাজেডি দিবস হিসেবে পালনের আলোকচিত্র প্রদর্শনীতে মন্তব্য করেন জামায়াত ও শিবির নেতারা। দ্রুত এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। 2006 সাল আওয়ামী লীগের লগি বৈঠার হামলায় নিহতরা ছবি হয়ে আজ দেয়ালে। আহতদের ছবিতেও সেদিনের বর্বরতার সাক্ষ্য। জাতীয় প্রেস ক্লাবে ছাত্র শিবির আয়োজিত 2006 সালের 28 অক্টোবর স্মরণে আলোকচিত্র প্রদর্শনীতে সাধারণ মানুষের ভিড়। যোগ দিয়েছেন সেদিনের সাক্ষী জামায়াত শিবিরের নেতাকর্মীরা। স্মৃতিচারণ করতে যেয়ে আপ্লুত হন শিবিরের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় সভাপতি। বলেন,
শরীরে এক বিন্দু রক্ত থাকতে এদেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়েমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন, রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু না। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে। তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে, তাকে মেরেছ, কিন্তু তার চোখটাও কি উপরে ফেলা দরকার ছিল? এ ছিল বাংলাদেশের চিত্র। আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ব্যতীত কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। বক্তারা বলেন, 28শে অক্টোবর প্রকাশ্যে একদিনে জামায়াত শিবিরের 15 জনকে পিটিয়ে হত্যার মাধ্যমেই শেখ হাসিনা 16 বছর জাতির ওপর নিষ্ঠুর পৈশাচিকতার লাইসেন্স পেয়েছিল। তারই ধারাবাহিকতায় জামাত শিবিরের নেতারা সর্বোচ্চ 31% গুমের শিকার হয়েছিল বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। যাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা গুম করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, এবং একই সাথে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে গুম, খুন, হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে, এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। পল্টন হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতারা। মামলাটি নিয়ে তদন্ত হয়েছিল, চার্জ গঠনও হয়েছিল, চার্জ গঠনের জন্য সব কিছু রেডি হয়েছিল, কিন্তু পুনঃ তদন্তের নামে এটাকে মূলত ডিলে করা হয় এবং একটা পর্যায়ে এটার কাগজপত্র সব কিছুই তারা এটাকে গায়েব করে ফেলে। আইসিটিতে মামলা হওয়া উচিত এবং আইসিটি এটার বিচার আওতায় নিয়ে আসা দরকার। সরকারের এক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করে তাকে আবার সেই লাশের উপরে কিভাবে তারা নৃত্য করেছিল। আমরা বিশ্বাস করি যে এই মামলায় সুষ্ঠু বিচার হলে শেখ হাসিনা সহ 14 দলীয় সকল নেতার ফাঁসি হবে এবং আশা করি সরকার এভাবে উদ্যোগ নেবেন। শাপলা হত্যাকাণ্ডের ন্যায় পল্টনে নিহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। লগি বৈঠা হামলায় নৃশংস হত্যাকাণ্ডে হাসিনা সহ 14 দলীয় জোট শরিক ইনো মেননের বিচার দাবি করেছেন জামায়াত ইসলামী। একই সঙ্গে এই ঘটনার বিচার নিশ্চিতে সরকারকে নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পুনরুজ্জীবিত করার দাবিও জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ সংগঠিত নারকীয় ওই হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এ দাবি জানান। এছাড়াও দিনটি উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করে বিভিন্ন দল ও সংগঠন। বিস্তারিত প্রতিবেদনে। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার আঘাতের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় গেল 19 বছরেও নারকীয় এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 28 অক্টোবর নিষ্ঠুরতম নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় হাসিনা সহ 14 দলীয় জোটের শরিক ইনু ও মেননের বিচার নিশ্চিতে সরকারকে নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পুনরুজ্জীবিত করার দাবিও জানান তিনি। এদিকে রামপুরায় জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শেখ হাসিনা যে মামলাগুলো নিষ্ক্রিয় করেছিল সেগুলো সক্রিয় করে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করেন
তারপরে তো আমরা দেখলাম যে 8 নির্বাচন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আয়োজিত 28 অক্টোবর প্রেক্ষিত লগি বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে 14 দলীয় জোট 28 অক্টোবর হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস। এছাড়াও 28 অক্টোবর বিএনপির নেতাকর্মীরা জামাতের পাশে থাকলে বাংলাদেশের নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি হতে বলেও মন্তব্য করেন জামাত নেতারা। আমাদের ইতিহাসের পাতায় দেলোয়ার দুলন, এখন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুতই পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বলেন, ভোটারদের জন্য আস্থার পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করতে ডিসেম্বরের মধ্যেই বডি অন ক্যামেরা ক্রয় প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। মাত্র 20 জন শ্রমিক নিয়ে পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করতে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে 1 লাফে 41% মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনবে রফতানি বাণিজ্যে। বিজিএমইএ ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এমন সব শঙ্কার কথা জানান রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের নেতারা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। শ্রমিক অধিকার আদায়ে সংগঠিত আন্দোলনে বিভিন্ন সময় বন্ধ হয়েছে পোশাক কারখানার উৎপাদন। অসন্তোষ ছড়িয়ে পড়ায় বিঘ্নিত হয় শিল্প ঘন অঞ্চলগুলো। ক্ষতির মুখে পড়েছে উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়াও। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন পরিস্থিতি মোকাবেলা করে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা, তখন উপদেষ্টা পরিষদের সভায় মাত্র 20 জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন করার সিদ্ধান্ত আবারও সমালোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে অস্থিতিশীল হতে পারে তৈরি পোশাক শিল্প। আশঙ্কা বিজিএমইএ, বিকেএমইএ সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের। ওই মিটিংয়ে শুধু আমরা না, আরও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে যে সিদ্ধান্তটা ছিল, সেখানে ছিল 50 থেকে 500 জন এর প্রথম যে থ্রেশহোল্ড সেটা হবে। সেটা পরবর্তীকালে আমাদের সাথে আলোচনা না করে অন্য কারোর সাথে আলোচনা হয়েছে কিনা আমরা জানি না, সেটা এখন 20 থেকে 300 জনে নামিয়ে আনা হয়েছে। বিজিএমইএ ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, জ্বালানি সংকট সহ নানা প্রতিবন্ধকতায় যখন ব্যবসা বাণিজ্যের ব্যয় বাড়ছে, তখনও পর্যন্ত কোনো এফটিএ, পিটিএ ছাড়াই আগামী বছরই এলডিসি গ্রাজুয়েশন দেশকে পিছিয়ে দিতে পারে বলেও শঙ্কার কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ। ওয়ার্কিং কমিটি এবং টিসিসির সভায় সকল পক্ষের আলোচনায় যে সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল, উপদেষ্টা পরিষদ তার অনেকগুলাই মূল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই অনুমোদন দিয়েছেন এবং পরিবর্তন করেছেন। এটা কেবলমাত্র শিল্প পক্ষ বা শ্রমিক, উদ্যোক্তা এবং সরকারের পারস্পরিক আস্থার সম্পর্ককেও দুর্বল করবে। কস্টিংটা তুলনামূলকভাবে কম থাকে, ইফিসিয়েন্সি যখন বেশি থাকে তখন কস্টিং কমে আসে। সেখানে এত ট্যারিফ বাড়ার তো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে মাসুল 1 লাফে 41% করার সিদ্ধান্ত রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। দেশে তো প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু এখন প্রোডাক্ট কস্ট উইল বি এক্সপেন্সিভ, ইভেন কমোডিটি প্রাইস উইল বি অলসো এক্সপেন্সিভ। আমি দেখেছি যে আমাদের ছোট মাঝারি যারা আছে তারা কিন্তু অলরেডি আরো বলা শুরু করেছে, এমনি তো কস্টে কভার করতে পারছি না, আমরা তো এমনি বন্ধ হয়ে যাচ্ছি। শিল্পবান্ধব নীতি কৌশল সাজাতে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। তবে শুধু আলোচনার মাধ্যমে নয়, আইনি পথে হাঁটার কথা জানিয়েছে সিটি ইউনিভার্সিটির উপাচার্য। এদিকে 11 জন শিক্ষার্থীকে আটকে রেখে মুক্তিপণ দাবি ও সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যাচারের পাল্টা অভিযোগ করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। বিস্তারিত প্রতিবেদনে।
সাভারের আশুলিয়ায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পর এখন ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা। সিটি বিশ্ববিদ্যালয়ে পোড়া বাস, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন থেকে শুরু করে চারপাশে ক্ষতচিহ্ন। সাজানো গোছানো ক্যাম্পাস পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সংঘর্ষের পর ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও নির্ধারিত সময়ের আগেই হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। এদিকে শুধু আলোচনার মাধ্যমে নয়, আইনিভাবে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইতিমধ্যে আমি গতকালকে ইউজিসি সম্মানিত সদস্য উনি আমাকে ডাকছিলেন, আমি ওখানে স্যারের সাথে দেখা করে আসছি। করে আমাদের যে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আমরা ইউজিসি থেকে একটা কমপ্লেন লঞ্চ করব। একই সাথে আমরা আইনি সহযোগিতা প্রদানের জন্য আমরা আইনি লড়াই করব। প্যারালালি যেহেতু আমরা 5টা ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটা এমইউ সাইন করা আছে, আমরা 5জন ভিসি একসাথে বসেও চেষ্টা করব সমাধান করার জন্য। এদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 11 শিক্ষার্থীকে আটকে রাখার বিষয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 11 শিক্ষার্থীকে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে সিটি বিশ্ববিদ্যালয়। এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা না দিয়ে জীবননাশের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ক্ষতিপূরণের নামে মুক্তিপণ দাবি করা হয় এবং জীবননাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায় সহ মিডিয়া কভারেজ করানো হয়। আহত ও সংকটাপন্ন শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে বিলম্ব ঘটে, যা জীবননাশের প্রচেষ্টার শামিল। অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয় যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে টাকা চুরি সহ অন্যান্য দায়ভার নিরপরাধ শিক্ষার্থীর ঘাড়ে চাপানোর উদ্দেশ্য প্রণোদিত। 6 জন আইসিইউতে বর্তমানে আছে এই মুহূর্তে। 15 জনের অবস্থা সংকটাপন্ন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যাতে আহত হয় দুপক্ষের শতাধিক শিক্ষার্থী। এখন সাভার। চট্টগ্রামের বাকালিয়ায় আবারও ঘটল গোলাগুলির ঘটনা। এবার হত্যাকাণ্ডের শিকার স্থানীয় যুবদল কর্মী সাজ্জাদ। সোমবার রাত 12টায় এই ঘটনায় গুলিবিদ্ধ হন আরও 12 জন। স্বজনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা সক্রিয় এক সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে। মেয়রের পোস্টার ব্যানার লাগানো নিয়ে এই ঘটনা ঘটেছে অভিযোগ উঠলেও ডাক্তার শাহাদাতের দাবি, তিনি এসব সরানোর পাশাপাশি হামলাকারীদের ধরতে পুলিশকে অনুরোধ করেছিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে সোমবার রাত 12টার দিকে মুহুর্মুহু গুলির শব্দ। থেমে থেমে কেঁপে উঠছে আশপাশ। এলাকায় ছড়িয়ে পড়ে চাপা আতঙ্ক। স্থানীয় একজনের ধারণ করা ভিডিওতে ধরা পড়ে সেই ভীতিকর মুহূর্ত। গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন যুবদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ সহ আরও অন্তত 11 জন। হাসপাতালে আনার পথে মারা যান সাজ্জাদ। স্বজনের অভিযোগ, স্থানীয় বোরহানুদ্দিন ও সোহেল গ্রুপের অন্তত 15 থেকে 20 জন হেলমেট পরে এই হামলা চালায়, যারা আগে থেকে ওঁত পেতে অবস্থান নিয়েছিল আশপাশের কয়েকটি ভবনে। এ সময় পুরো এলাকায় ছিল না বিদ্যুৎ। খুব কাছের থেকে গুলি করছে। সাইলেন্ট গুলি। আপনি কি আগে কেউ হত্যা হুমকি টুমকি দিয়েছিলেন? না না, এর সাথে কোনো কারোর সাথে দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। সে একটাই এই আমাদের যুবদলের বাসাবের গ্রুপ করে এই ছাত্রদলের জুম্মা হাব্বে বাকলিয়া থানার পথপ্রার্থী। স্বজনেরা জানান, নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারী। এলাকায় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পোস্টার লাগানো ঘিরে বাকবিতণ্ডায় হত্যাকারীদের টার্গেট হন সাজ্জাদ। তার বাবার অভিযোগ, হামলাকারীরা আগে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকলেও এখন বিএনপিতে সক্রিয়। বোরহানুদ্দিন, তার নাম কি সোহেল, এরা আগে ছাত্রলীগ করতো, তাঁতি লীগ করতো, এদের যুবলীগের ইয়ে আছে, এরা আওয়ামী লীগের অনুসারী পদপদবী আছে, কিন্তু এরা এখন বিএনপির অনুসারী নিতেছে। বিএনপির ছেলেদেরকে মাইরা এরা চাইতেছে এখানে গদপাতার হওয়ার জন্য। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার অভিযোগ, হামলাকারীরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ, যারা আগে আওয়ামী ছত্রছায়া থাকলেও এখন তার ছবি ব্যবহার করে নগরের বিভিন্ন স্থানে ব্যানার পোস্টার লাগিয়ে প্রভাব বিস্তারের পায়তারা করছে। ওই গ্রুপ হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। এরা আগে ছাত্রলীগ যুবলীগ করত, তারা আজকে এখানে এসে কারো না কারো শেল্টারে আছে। তা আমি ইতিমধ্যেই বাকলিয়া থানার ওসিকে আমি কিন্তু বলেছি, বোরহান এবং সোহেল সহ যে ছেলেগুলিকে গ্রেপ্তার করার জন্য আমি এই 1 সপ্তাহ আগে বলেছি, 1 সপ্তাহ হয় 10 দিন আগে বলেছি। এই ঘটনায় আরও 11 জন
ছররাগুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একজন ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই ঘরে ফিরেন 10 জন। আহতদের দাবি ফুটবল খেলতে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়া হয়। আমরা খেলার জন্য যাচ্ছি, তখন এতটুকু আমাকে গুলি করছে, আরেকজন গুলি করছে, জায়গায় মারা গেছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার পর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের টহল বাড়ানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে তারা। অ্যারেস্ট অভিযানের আমরা চেষ্টা করছি, ঠিক আছে। ঘটনার সাথে সাথে তো সবাই সরে গেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। এর আগে গত মার্চে বাকুলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর ব্রাশফায়ারে জোড়া খুনের ঘটনা ঘটে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। নড়াইলে মাদক ব্যবসার বাধা দেয় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মাসুদ রানা শেখকে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। নিহত মাসুদ রানা কালিয়া উপজেলার ববরা হাসলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। সোমবার রাত 9টার দিকে হামলার শিকার হন মাসুদ। সংকটাপন্ন অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে মারা যান তিনি। নিহতের ভাই ওমর সানি জানান, এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ করা নিয়ে মাদক কারবারি সুজন খাঁর সঙ্গে মাসুদ রানার বিরোধ দেখা দেয়। এরই জেরে গতকাল বাড়ি ফেরার পথে সুজন খাঁর নেতৃত্বে কয়েকজন মাসুদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে। আদেশ আগামীকাল। সোমবার আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রিটের শুনানি হয়েছে। একই সঙ্গে আইনজীবী তানভীর আহমেদ এ বিষয়ে আরেকটি রিট দায়ের করেছেন। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন। একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে একজন নিহত হন, আহত হন 2 জন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের বিষয়টি রিটে তুলে ধরা হয়েছে। হাইকোর্টের রিটকারী আইনজীবীরা তাদের আবেদনের উপর শুনানি করেছেন। কর্ণফুলী নদীর উপর নির্মিত চট্টগ্রাম শাহ আমানত সেতুতে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। তারা বলছেন, 15 বছর আগে নির্মিত এই সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় 600 কোটি টাকা, যদিও এখন পর্যন্ত সরকার টোল আদায় করেছে প্রায় 1000 কোটি টাকা। নির্মাণ ব্যয় উঠে আসার পরও টোল প্রত্যাহার না হয়ে উল্টো বাড়ছেই। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু দক্ষিণ চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজার ও বান্দরবানের সাথে সারা দেশের সংযোগ ধমনী। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে যখন শত শত গাড়ির সারি তৈরি হয়, তখন থমকে দাঁড়ায় জীবন, শুরু হয় দীর্ঘ অপেক্ষা। টোল আদায়কে কেন্দ্র করে সেতু এলাকাটিতে যানজটের ভোগান্তি প্রতিদিনের। আটকে থাকে যাত্রী, রোগী ও পণ্যবাহী গাড়ি। প্রশ্ন হচ্ছে, একটি সেতু তৈরির পর টোল আদায়ের নিয়ম কেমন? কতদিনই বা করা যাবে টোল আদায়? অনন্তকালই কি টোল দিতে থাকবে সাধারণ মানুষ? টোলের হারই বা কিভাবে কমবে বাড়বে? 2010 সালের সেপ্টেম্বরে 950 মিটার দৈর্ঘ্যের এ সেতু গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি দিয়ে কয়েক লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে। চালুর 15 বছরে সেতুটি দিয়ে যান চলাচল কয়েক গুণ বেড়েছে। প্রতিদিন গড়ে 25 লাখ টাকার টোল আদায় হয় সেতুতে। সেই হিসেবে এখন পর্যন্ত প্রায় 1000 কোটি টাকা টোল আদায় হওয়ার কথা, অথচ সেতু নির্মাণে খরচ হয়েছে 595 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ থেকে নেওয়া ঋণ পরিশোধ ও নির্মাণ ব্যয় উঠে আসলে টোল হার কমার কথা, কিন্তু শাহ আমানত সেতুর ক্ষেত্রে তা উল্টো বাড়ছে। 1 লাখ টাকা করে পালেও ডেলিতে অন্তত অনেক টাকা, আর টোলের পয়সা, ব্রিজের পয়সা তো উঠে গেছে। আর এগুলো বিদেশি এইড আছে, বিদেশি সাহায্য আছে, আমাদের জনগণকে তারা উপহার দিয়েছে অনেক। যেমন আগের ব্রিজটাও ডেনমার্ক সরকার দিয়েছিল, যেটা ঘূর্ণিঝড়ে ভেঙে গিয়েছিল। তো এইসব দিক বিবেচনা করে এই টোলটা কোনো মতো মেনে নেওয়া যায় না। প্রতিদিন 25 থেকে 28 হাজার যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে
সবচেয়ে বেশি গাড়ির চাপ থাকে সেতুতে। স্থানীয়দের অভিযোগ, টোল আদায়ের কারণে প্রতিদিন এই সেতুতে যানজট তৈরির পাশাপাশি যারা শহরে যাতায়াত করে তাদের গুনতে হয় বাড়তি অর্থ। সেতুটি টোলমুক্ত করার দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। তাদের মতে আইন অনুসারে শাহ আমানত সেতু টোলমুক্ত করা সম্ভব। দক্ষিণ চট্টগ্রামে নগরায়ন, শহরের বিস্তার ও বিনিয়োগে বড় বাধা এ সেতুর টোল। দৈনন্দিন জীবনে চলার পথে যদি প্রতিদিন আমাদেরকে একটা পরিবারকে একাধিকবার টোল দিতে হয়, তাহলে এটা কি আমাদের সংবিধান বিরোধী নয়? এটা কি অন্যায় নয়? এটা কি অযৌক্তিক নয়? এটা কি জুলুম নয়? এটার থেকে আমরা অবসান চাচ্ছি। এই ব্রিজের টাকা উঠে আমি মনে করি সরকারের অনেক আগে 2-3টা ব্রিজের টাকা উঠে গেছে। দিনকে দিন একটা যানজটের সৃষ্টি হয়তো এই টোল আদায়কে কেন্দ্র করে। ছেলেমেয়েরা লেখাপড়া হয়, আমরা মনে করেন আমাদের কাছাকাছি মানুষ, আমরা 2-4 বার করে যাত্রা করতে হয় পারিবারিক কারণে, ব্যবসায়িক কারণে, চাকরি বাকরির কারণে। এটা এক ধরনের জুলুমের মতো হয়। টোলের টাকা তো উঠে গেছে, আদায় হয়ে গেছে, এখন তো আর টোলের দরকার নেই। বন্ধ করে দেওয়া উচিত, জনগণের ভালো হবে। এটা টোলে তো যানজট, এবার ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় থাকুন পরে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সেতুর রক্ষণাবেক্ষণ সহ খরচের পাশাপাশি রাজস্ব আদায়ের জন্য টোল আদায় করে সরকার। সরকারের একটা রেভিনিউ জেনারেশনের পয়েন্ট, আসলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে আর কি। আমরা জানি যে একটা মুভমেন্ট হচ্ছে যে টোলটা ফ্রি করার ব্যাপারে, তো এটা আসলে আমরা ওই পজিশনে নাই যে এটা বন্ধ করার ব্যাপারে, যেহেতু এটা একটা সরকারের আর্নিং পয়েন্ট, এটা সরকারই ডিসাইড করবে যে এবারে কী করবে। টোল প্রত্যাহারের দাবিতে আগামী 1 থেকে 15 নভেম্বর গণস্বাক্ষর কর্মসূচির পাশাপাশি দাবি আদায়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আগামীর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু কাজকে সহজই করবে না, আনবে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন, যার মাধ্যমে তৈরি হবে স্থায়ী এক অর্থনীতির ভিত। স্বল্পোন্নত দেশগুলো হবে আরও উন্নত। এমন নানা বিষয়ে উঠে এসেছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের আলোচনায়। জ্বালানি কিভাবে আগামী দিনের আরও বড় শক্তি হয়ে উঠবে সেটা নিয়েও হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সৌদি আরব থেকে বাকিটা জানাচ্ছেন নাজমুস সাকিব। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে জ্বালানি, আধুনিক বিশ্বের অর্থনৈতিক অগ্রগতির যত বিনিয়োগ সম্ভাবনা সব ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের এক ছাতার নিচে। দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতির আর বিনিয়োগের অপার সম্ভাবনাই যেন তৈরি হয়েছে সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে। কিং আব্দুল আজিজ কনফারেন্স সেন্টারে দ্বিতীয় দিনের সম্মেলনে হাজির বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, বিনিয়োগকারী সহ নানাজন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স কিভাবে আগামী দিনে উৎপাদন বাড়াতে সক্ষম হবে তা নিয়ে বক্তারা করেছেন আলোচনা। উঠে এসেছে এর মাধ্যমে নতুন কর্মসংস্থান কিভাবে বাড়বে সেসবের নানা দিক। Ideen und Investitionen in globale Wirkung umzuwandeln, ist dies die größte Zusammenkunft der Welt. Seit ihrer Gründung vor weniger als einem Jahrzehnt wurden auf dieser Plattform Geschäfte im Wert von 250 Milliarden US-Dollar getätigt. টেকসই কর্মসংস্থানের সঙ্গে প্রযুক্তির মিশেলে এক উন্নত বিশ্ব গড়ার প্রতিশ্রুতি দেন বক্তারা। এর মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলো আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। Our team, the key to prosperity, captures the spirit of our time, because every society today is asking the same question: how can we build a future that is more sustainable, inclusive and humane? ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের যে দ্বিতীয় দিনের আয়োজন, সেখানে অংশ নিয়েছে বিভিন্ন দেশ। তারা খতিয়ে দেখছে আগামীর যে বাণিজ্যিক সম্ভাবনা সেগুলো, এবং এই প্রতিনিধি দল যারা উপস্থিত হয়েছেন তারা দেখছেন যে নিজেদের মধ্যে কতটা আসলে বাণিজ্য আরও এগিয়ে নেওয়া যায়। বলা হচ্ছে প্রায় $60 বিলিয়ন মতো চুক্তি সম্পন্ন হতে পারে দেশগুলোর মাঝে। নাজমুস সাকিব, এখন রিয়াদ, সৌদি আরব। রাতের মধ্যেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে তীব্র বাতাস ও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। প্রায় 20টি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। বাতিল করা হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার শতাধিক ট্রেন ও বিমান চলাচল। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দিকে। রাতের মধ্যে আঘাত হানতে পারে উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত। গেল ৬ ঘন্টা ধরে ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১২ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। থাইল্যান্ডের প্রস্তাবিত মন্থা নামের অর্থ একটি সুগন্ধি ফুল। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ উড়িষ্যার ৮টি জেলায় তীব্র বাতাসের সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এসব অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাদের। এরই মধ্যে মোতায়েন করা হয়েছে ৫,০০০-এর বেশি উদ্ধারকর্মী। এছাড়া অন্ধ্রপ্রদেশের ১৯টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়া কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ৩৫টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়ক মহাসড়কে বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন চলাচল। এছাড়া অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার রাজ্যের শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সমুদ্রে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। जिला प्रशासन जितना मतलब स्ट्रिक्टली मना किया है समुद्र के अंदर जाने के लिए, तो उसके वजह से अभी जो जितना भी लॉस हो रहा है मछुआरे टोटली अंदर जा नहीं पा रहे हैं। मच्छी मारने के लिए जो डिंगी लेके जाता है वो थोड़ा सुरक्षित जगह में रखा है, और जो गवर्नमेंट फिर अंदर जाने के लिए मना किया है। ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উত্তর ও উড়িষ্যার দক্ষিণাঞ্চল দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। বুধবার সকালের দিকে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হবে। তবে এর প্রভাবে আগামী ২ দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তানভীর জনি, এখন বিশ্ব। ঘন্টায় ২৮২ কিলোমিটার গতিবেগে জ্যামাইকার দিকে ধেয়ে আসছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। আগামী কয়েক ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়টি। বর্তমানে জ্যামাইকার ৫৫ মাইল দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থান করা হারিকেনটি ঘন্টায় ৭ মাইল বেগে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টিকে সর্বনাশা আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘন্টায় ২৮২ কিলোমিটার পর্যন্ত শক্তি সঞ্চয় করে ঝড়টি প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে উপকূলে। এদিকে মেলিসার প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাইতি, ডমিনিকান রিপাবলিক ও জামাইকায় এ পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শেষ করবো এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। আমরা সরকারকে বলেছি তারা যেন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। নির্বাচনের আগে বা ওই দিন হ্যাঁ নাতে গণভোটের সুপারিশ ঐক্যমত্য কমিশনের সরকারকে এই আদেশ জারির প্রস্তাব। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় জমা। জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। সুপারিশে নোট অফ ডিসেন্ট বাদ দেয়ায় ক্ষোভ বিএনপির। জামায়াত বলছে একটি দলকে খুশি করার চক্রান্ত। স্বাগত জানালো এনসিপি। আলোচনার পর স্বাক্ষরের সিদ্ধান্ত। ফ্যাসিবাদ তৈরির প্রথম আলামত ২৮ অক্টোবর। ১৯ বছর আগে লগি বৈঠা হামলার বিচারের দাবিতে বিভিন্ন দলের কর্মসূচি। আওয়ামী লীগের রাজনীতি বন্ধের দাবি। সংশোধিত শ্রম অধ্যাদেশের কঠোর সমালোচনায় বিজিএমইএ। শিল্প খাতে অস্থিরতার শঙ্কা, কমবে বিনিয়োগ, রপ্তানি। এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মন্থা। রাতেই আঘাত হানার শঙ্কা, বাতাসের গতিবেগ ছাড়াতে পারে ১০০ কিলোমিটার। শেষ করছি এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।